স্কুল থেকে বাড়ি ফেরার সময় অপরূপা জানতে পারল তার বড় আপা অন্তরা নাকি কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। ফুফাতো বোন মিতা হেসে বলল, তোদের রক্তে মনে হয় নোংরা ব্যাপারটা আছে রে অপরূপা। দেখ না, তোর মা ও এভাবে পালিয়ে বিয়ে করেছে আমার মামাকে। সেই মায়ের মেয়ে তোরা, তুই ও একই রকম করবি। রূপার ইচ্ছে হলো একবার বলে, তাহলে তো তুই ও তোর বাবার মতো তিন বিয়ে করবি, কিন্তু না, রূপা বলতে পারলো না। কাউকে এভাবে অপমান করার রূপার ধাঁচে নেই। খবরটা শুনে রূপার চোখের সামনে ভেসে উঠল মায়ের রক্তাক্ত দেহ। বাবা নিশ্চয়ই মাকে ভীষণ মেরেছে এই খবর শোনার পর। রূপার বাবার ধারণা, যেখানে যে অঘটন ঘটে সব কিছুর জন্য রূপার মা সালমাই দায়ী। আর বাবাকে ইন্ধন জোগাতে ফুফু আর দাদি তো আছেই। রূপার হাত পা ঠান্ডা হয়ে এলো, প্রচণ্ড তৃষ্ণায় গলা শুকিয়ে এলো। ওড়না বড় করে মাথায় টেনে দিল রূপা। তবুও পথে যেই রূপাকে চিনতে পারলো সেই বলল, কি রে অপরূপা, তোর বোন, বড় বোন নাকি পলাডার? কে রে? রূপা জবাব না দিয়ে দ্রুত পা চালালো বাড়ির উদ্দেশ্যে। মিতা মজা পাচ্ছে ভীষণ। মিতা মজা পাচ্ছে ভীষণ। অপরূপা আর মিতা দুজনে একই ক্লাসে পড়ে। মিতার বাবা মোজাম্মেল তৃতীয় বিয়ে করার পর মিতার মা বাবার বাড়ি চলে এসেছে মেয়েকে নিয়ে আরো 10 বছর আগে। সেই থেকে আর ওই বাড়ির সাথে তাদের বিশেষ কোনো সম্পর্ক নেই। গত বছর মিতার বাবা মারা যাওয়ার পর সম্পর্ক হওয়া শেষ সূত্র ও ছিন্ন হয়ে গেল। বাড়ি এসে রূপা দেখলো মা রান্নাঘরে খুঁটির সাথে হেলান দিয়ে বসে আছে। ছোট বোন আনিতা মায়ের শাড়ির আঁচল ধরে কান্না করছে তাকে 5 টাকা দেওয়ার জন্য। রাস্তার মাথায় রূপা আইসক্রিমওয়ালাকে দেখে এসেছে। বুঝতে পেরেছে আনিতা আইসক্রিম খাওয়ার জন্য টাকা চেয়েছে মায়ের কাছে। রূপা জানে তার মা কন্দনহীন, একটা পয়সাও তার কাছে নেই। রূপার বাবা সিরাজ হায়দার বাজারে একটা মুদি দোকান আছে, আর একার আয়ে 9 সদস্যের বিশাল সংসার চলে। দিনের বেলা 9 জন খেতে গেলে হিসেব করলে 27 প্লেট দৈনিক খাবার লাগে তাদের। পরিবারের ব্যয় অনুরূপ আয় নেই তার। পুরুষ মানুষের হাতে টাকা পয়সা যত কমতে থাকে তার মেজাজ তত বাড়তে থাকে। রূপার বাবার অবস্থাও তেমন। তার দোকানের পাশেই বড় একটা মুদি দোকান দিয়েছে গ্রামের সাদেক আলী। 8 বছর সৌদি আরব থাকার পর দেশে এসে বাজারে বড় মুদি দোকান দেওয়ার পর রূপার বাবার দোকানে বিক্রি বাটা কমতে শুরু করে। রূপারা 4 বোন, তার সাথে মিতার পড়াশোনা, জামা কাপড়, খাওয়া দাওয়া সবকিছুর যোগান দিতে সিরাজ হায়দারের নাকানি চুবানি অবস্থা এখন। রূপা ব্যাগ থেকে একটা 10 টাকার নোট বের করে আনিতার হাতে দিয়ে বলল, যা 2টা আইসক্রিম আনবি, একটা তোর আর একটা মেজো আপার জন্য। যা গরম পড়েছে, আপা গেমে গেছে হয়তো পড়ার টেবিলে। আনিতা টাকা নিয়ে ছুটতে গেল। মিতা সালমা বেগমের হাতটা ধরে বলল, অন্তরা আপা নাকি পালিয়ে গেছে মামি, ঘটনা কি সত্যি নাকি? এজন্য আপনি এরকম স্তব্ধ মাইরা রয়েছে না মামি? সুরাইয়া বেগম রূপার দাদির নাম। বারান্দায় বসে সুপারি কাটছেন। মিতার কথা শুনে বললেন, ঠিকই আছে, আল্লাহর বিচার আল্লাহ করছে। মার যেমন লাজ লজ্জা আসিল না, আমার পোলার গলায় জুইলা পড়ছে, মাইয়ারও হইছে তেমন। গাবি যেমন বাসুরও তেমনই হইব। মিতা হাসতে হাসতে ঘরের দিকে চলে গেল। সালমা বেগম সবার অলক্ষ্যে চোখ মুছলেন। একটু পর আনিতা এলো আইসক্রিম নিয়ে। আনিতার হাতে আইসক্রিম দেখে সুরাইয়া বেগম ডাক দিল আনিতাকে। একটা আইসক্রিম আনিতা থেকে নিয়ে মিতাকে ডাক দিলেন। উদ্দু হয়ে আনিতা বলল, এটা কি হইল দাদি? আপনি আমার কাছ থেকে নিছেন নিজে খাইবেন বলে, এখন মিতা আপারে দিলেন কেন? আমার আইসক্রিম দেন আমারে, আমি একটা অনামিকা আপার জন্য আনছি। সুরাইয়া বেগম খেকরি উঠে বলল, মুখ পোড়া মাইয়া, বান্দর কোন হানকার! আমার নাতনি স্কুল থেকে কত কষ্ট করে আইছে, তোর চোখে পড়ে না তোর? মা মাইয়া 5 জনে মিললে আমার পোলারে ধ্বংস করার জন্য বইসা রইছ। আমার নাতনিরে পথের কাটা পাবো, ভালো মন্দ কিছু খাইতে দেও না। আল্লাহর বিচার আল্লাহই করে ঠিক মতো। সালমা উঠে এসে আনিতার পিঠে দুমদাম কয়েকটা কিল বসিয়ে দিল, যার ফলে আনিতার আইসক্রিম মাটিতে পড়ে গেল। মুহূর্তের মধ্যে আনিতা তার স্বর চেঁচামেচি করতে লাগলো। মায়ের হাতে পিটুনি খেয়ে আনিতার অভ্যাস আছে। আনিতা কান্না করছে তার আইসক্রিমের জন্য। কতদিন পর আজ আইসক্রিম খেতে গেল, তাও পারল না, খাওয়া হলো না দাদির জন্য।
10 বছর বয়সর বয়সে আনিতার কাছ থেকে এর চাইতে শোকের আর কিছু নেই। বাড়িতে এত বড় একটা ঘটনা ঘটে গেল, সেসব নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। মিতা বারান্দায় দাঁড়িয়ে আইসক্রিম খেতে খেতে হাসতে লাগলো আনিতার দিকে তাকিয়ে। আনিতাকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো, আহ, কি যে স্বাদ, এত ভালো লাগছে আইসক্রিমটা। এসব শুনে আনিতার বুকে ফেটে কান্না এলো। মাটিতে গড়াগড়ি করতে কাঁদতে কাঁদতে লাগলো আনিতা। রূপা ঘরে ঢুকে অনামিকার পাশে গিয়ে বসলো। সামনে ইন্টার পরীক্ষা অনামিকার। অনামিকা পড়তে বসেছে। অপরূপা গিয়ে বোনের কাঁধে হাত রাখতে অনামিকা নিঃশব্দে কেঁদে উঠল। অপরূপা কাঁদতে লাগলো নিঃশব্দে। বাহিরে কেউ জানতে পারলো না ঘরের ভেতর দুই বোন অজরায় কান্না করছে। অপরূপা চোখ মুছে দিয়ে অনামিকা বলল, আব্বা, আজকে আম্মারে আস্ত রাখবো না রূপা, আম্মার জন্য আমার ভীষণ ভয় হয়। অপরূপা ভয়ার্ত স্বরে বলল, আপা কার সাথে গেছে রে আপা? আমরা একই সাথে একই বিছানায় শুয়েও কিছু টের পাইনি কেন? অনামিকা দাঁত দিয়ে নখ খুঁড়তে খুঁড়তে বলল, আমিও তো সেটাই ভাবছি রূপা, আর ছেলেটা তাও তো জানি না। রূপা স্কুল ড্রেস চেঞ্জ করে পর খাবার ঘরে গিয়ে ভাত দুটা লোকমা দিল। সে সময় শুনতে পেল বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে সিরাজ হায়দার হুঙ্কার দিয়ে বলছে, অন্তরার মা। বাবার চিৎকার শুনে রূপার হাত থেকে ভাতের প্লেট পড়ে গেল মাটিতে। কতগুলো ভাত ছড়িয়ে ছিটিয়ে পড়ল চারদিক। সালমা বেগম স্বামীর ডাক শুনে ছুটে এসে খাবার ঘরে লুকোলেন। মেয়েকে খাবার ঘরে দেখে কিছুটা লজ্জা পেলেও সে ভয়ে আপনাতেই তার চোখে জল চলে এলো। আজ তার কোনো রক্ষা নেই। সুরাই বেগম বাবাকে দেখেই কেঁদে উঠে বলল, বাবারে, তুই আইসস, সর্বনাশ তো কইরা দিছে তোর মুখ পুরি মাইয়া, সব তোর বউয়ের দোষ। মাইয়ার এসে চোখে চোখে রাখতে পারলো না, আর বুঝি মুখ দেখাইবার জন্য কাউরে মুখ দেখানো যাইব না। সিরাজ হায়দার আবারও হুঙ্কার দিয়ে বলল, সালমা। সিরাজ হায়দারের ডাক শুনে মিতার মা সুরভি বের হলো ঘর থেকে। ভাইয়ের বউকে তাদের কারোরই বিশেষ পছন্দ নয়। এই জন্য ভাই যখন ভাবিকে বকাঝকা বা মারধর করে, তখন একটা প্রশান্তি অনুভব করে সুরভি। 2 কলম লেখাপড়া করেছে বলে সবসময় অহংকার নিয়ে থাকে সালমা। আশপাশে বাড়ির মহিলারা বাড়িতে আসলে সুরাইয়া বেগম আর তার মেয়ে সুরভি যখন কারো কোথায় কি হলো, কে কি করলো সেসব আলোচনা ব্যস্ত। সালমা তখন অবসর থাকলে বসে বসে কাঁথা সেলাই করে। কত দেমাগি হলে সবাই ডাকাডাকি করার পরও গিয়ে বসে কথা বলে না। উল্টো জ্ঞান দেয় এসব নাকি গীবত করা, নিজের পাপের পাল্লা ভারী করা। এসব শুনলে সুরভির মেজাজ ক্ষিপ্ত হয়ে যায়। তারা তো বানিয়ে মিথ্যা বলছে না, বরং কেউ কোনো দোষ করলে সেসব একজনকে অন্যজন জানাচ্ছে, আলোচনা করছে, এর জন্য কিসের গুনহা? প্রচণ্ড গরমে পান উষ্ঠাগত, মাঠ ঘাট ফেটে চৌচির, বৃষ্টির জন্য আহাজারি চারদিকে। সুরাইয়া বেগম বারান্দায় শীতল পাটি বিছিয়ে বসেছেন সুপারি কাটতে। এই শীতল পাটি তার নিজের হাতে বানানো। পাটি বেত কেটে এই শীতল পাটি বানিয়ে বিক্রি করেন সুরাইয়া বেগম। মিতার জন্য টাকা জমাচ্ছেন। নগদ 1.5 লক্ষ টাকা হয়েছে তার জমিয়ে। সেই কথা গুণাক্ষরে ছেলেকে জানাননি তিনি। তিনি আর তার মেয়ে ছাড়া কেউ জানেন এই কথা। সুরভি মায়ের পাশে বসতে বসতে বলল, আজকে খুব শিক্ষা হইব বাবির। সুরাইয়া বেগম মেয়েকে 1 খিলি পান বানিয়ে দিতে বলল, ঠিক হই আছে, বেহায়া মাইয়া মানুষ, নিজে যেমন মাইয়া বানাইছে ও তেমন। আজকে তো হ্যায় শয়তানি মাইয়া ও নাই, বাক্সে নাগর লইয়া। আজকে কে বাঁচাইব, কে আইব, মা মা কইরা দেখুন নে। সিরাজ হায়দার বারান্দায় বসে ঘেমে জবজবে শরীর থেকে শার্টটা খুললেন। তারপর ঘরের দিকে মুখ তুলে তাকিয়ে বলল, সালমা নাইনি ঘরে, জবাব দেও না কেন? বাইরে আসতে বলছি না আমি? রূপা খাবার প্লেট রেখে মায়ের দিকে তাকিয়ে আছে। মায়ের ফর্সা মুখখানা ফ্যাকাশে লাগছে তার ভীষণ। বড় আপা থাকলে তো আপা প্রতিবাদ করে বাবার সামনে গিয়ে মাকে আড়াল করতে চায়। আপা যতবার মায়ের সামনে গিয়ে দাঁড়িয়েছে, বাবা ততবার হাতের লাঠি ফেলে দিয়েছে। কিন্তু আজ কি হবে? শাড়ির আঁচল দিয়ে মুখ মুছে সালমা বের হয়। সিরাজ হায়দারের স্ত্রীকে দেখে বললে, কই ছিলা, এতবার ডাকা লাগছে কেন? সালমা জবাব দিতে পারল না। সিরাজ হায়দার বলল, একটা পাখা দিয়ে যা, 1 গ্লাস লেবু শরবত বানাও আমার জন্য। আর শোনো, শরবতে চিনি দিও না, একটু নুন দিয়ে বানাইলে হইব। সব কিছুর দাম যেভাবে বাড়তাছে, চিনির দাম কত এখন জানো? শাল্লা বাচ্চা থাহো,
এমন মস্ত বড় অন্যায়। সালমা দৌড়ে খাবার ঘরে ঢুকে গেল। বলা যায় এক প্রকার পালিয়ে বাঁচতেলেন তিনি। সুরাইয়া বেগম আর সুরভি কিছুটা মনক্ষুণ্ণ হলো। তারা ভেবেছিল কি আর হলো কি, তবে সিরাজ হায়দার এখনো কিছু শোনেননি। বাইকে উস্কে দিতে সুরভি বলল, ঘটনা শুনছেনি ভাইজান? সিরাজ হায়দার পাখি ঘোরাতে ঘোরাতে বলল, কিসের ঘটনা? সুরভি আমতা আমতা করে বলল, আপনার বড় মাইয়া অন্তরাকে এক পোলায়ের লগে ভাইয়া গেছে, শুনেন নাই? সারা গ্রামের মানুষ সিসি করতেছে আর আপনিও শুনেন নাই? সুরাইয়া বেগম ফোড়ন কেটে বলল, ও জানবো কেমনে? আমার পোলা কি ঘরে বসে থাকে? খাটতে খাটতে আমার সোনার চান কেমন শুকাইয়া গেছে। জাগরে ভালো রাখনের লাইগা পুলুর বলদের মতন আমার পোলা কাম করে, তারা তো সেই খাটনের দাম দেয় নাই। আমার পোলার মান সম্মান আর রাখলো না। কেমন মা হইল মাইয়া নাগর লইয়া পালাইয়া যায়, বুঝোস না তুই? মার লগে যোগ সাজস কইরেই মাইয়া এই কাম করছে। মা যেমন আমার পোলার লগে পালাইয়া আইছে, মাইয়াও তেমন বুদ্ধি দিয়া পালাইছে। বালা কইরা একটা মাইয়ার মায়ের দিলে দেখবি তোর বউ গড়গড় করে সব কথা কইব। সিরাজ হায়দার বাজারে থাকতেই খবর পেয়েছেন। এতদিন যারা তার দোকানের মুখও দেখাননি, আজ তারাও দোকানে একটা সিগারেট নেওয়ার জন্য, একটা সাবান নেওয়ার জন্য এসে জিজ্ঞেস করে, হায়দার ভাই, পোলাটা কেডা? আগে কেউ টের পায় নাই। মাইয়া যে আরেক পোলার লগে চক্কর আসিল। মাইয়ার মা তো জানার কথা। মার সব সময় বাড়িতে থাকে। মাইয়া গো, এই জন্য লেখাপড়া করানো উচিত না এত বেশি। এসব কথা সহ্য করতে না পেরেই সিরাজ হায়দার বাড়িতে চলে এলেন। লজ্জার চাইতে বুকের কষ্ট জমাট বেঁধেছে বেশি। মায়ের কথা শুনে সিরাজ হায়দারের মাথা গরম হয়ে উঠতে লাগলো। সালমা এনে শরবত দিল। শরবত নিতে গিয়ে সিরাজ হায়দার বউয়ের দিকে এক মুহূর্ত তাকালেন। এক মুহূর্ত তাকিয়ে দেখলেন ভীত চোখে ফুটে উঠেছে কেমন আতঙ্ক। সিরাজ হায়দার শরবত শেষ করে মাকে বললেন, সবে আমি শুনছি মা, তবে মা সবসময় সব কিছুতে সালমাকে জড়াইও না। আর তুমিও তো এখন খুশি, খাওনের একটা মুখ কমছে, তোমার সোনার টুকরা ছেলের উপর থেকে একটা চাপ কমছে। নয়তো দেখো না, এই মেয়েকে বিয়ে দিতে গেলেও তো আমার কতগুলো টাকা খরচ হতো। সুরাইয়া বেগম বুঝতে পারল না ছেলে তাকে কটাক্ষ করে কথা বলছে কিনা। সালমা যেন হতবাক হয়ে গেল স্বামীর কথা শুনে। তেমনি হতবাক হয়ে গেল তার মেয়েরা। রূপা ভাতের থালা রেখে বের হয়ে এলো, গিয়ে অনামিকা আর আনিতার কাছে গেল। সিরাজ হায়দার ঘরে যেতে যেতেই সালমা বেগম তার পিছনে পিছনে গেলেন। সিরাজ হায়দার গিয়ে মেয়েদের পাশে বসলেন। আনিতার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মেয়েকে বুকে টেনে নিলেন। তারপর হঠাৎ করেই কাঁদতে লাগলো। তার বুকের ভেতরে কেমন তোলপাল করছে তা কাকে বোঝানো যায় তিনি। বাড়ি ফিরে আর আদরের বড় মেয়ের মুখখানা দেখবেন না। মেয়েরা ঘুমিয়ে গেলে আড়াল থেকে দেখতেন তিনি, না তা কেউ জানে না। মাঝে মাঝে হাতে টাকা এলে মেয়েদের অবসরে মেয়েদের স্কুল ব্যাগে টাকা রেখে দিতেন। আর তার জোরের পাখি থেকে একটা পাখি উড়ে গেল। মেয়েদের সাথে কখনো নরম সুরে কথা বলেননি তিনি, অথবা মেয়েরা কখনো বাবার সাথে খুব কথা বলতো না। তবুও মেয়েদের প্রতি বাবা হিসেবে ভালোবাসা কম ছিল না তার। অভাব অনটনে থেকেও কখনো মেয়েদের পড়ালেখা বন্ধ করতে চাননি তিনি। কখনো ভাবেননি এভাবে তার মেয়ে কারো হাত ধরে পালিয়ে যাবে। চোখের পানি মুছতে মুছতে মেয়েদের উদ্দেশ্য বলল, তোমরা বড় হয়েছ, নিজেকে ভালামন্দ নিজেরা বুঝতে শিখছ, আরো বুঝতে শিখবা। আমাগো বইনের মতো যদি তোমাগো কাউরে কোনোদিন মনে ধরে, তবে এভাবে আমার বুক খালি করে চলে যায়ও না। আমার একবার জিগাইও, আমি মাইনা নেমু, তবু আমারে কষ্ট দিয়া যাইও না। রাতে ঘুমাতে গিয়ে বহুদিন পর সিরাজ হায়দার বউকে নরম গলায় ডাকলেন। সালমা আবারও বিস্মিত হলো। সালমার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, এতগুলা বছর তোমার বাবা মা ভাইয়ের উপর আমার একটা রাগ আসিল সালমা, তবে সেই রাগ একটু কমলো কবে জানো? যেদিন আমার অন্তরা জন্ম হয়। তারপর আর একটু কমলো যেদিন আমার অন্তরা আমারে বাবা কইয়া ডাকছে। সেদিন এক মুহূর্তের লাইগা আমার মনেও হইছে আমারও একটা কন্যার মুখ বাবার ডাক শুনে আমার যেমন আনন্দ হইতো, তোমার বাবা মায়েরও এই অনুভূতি ছিল যখন তুমি তাগরে এভাবে প্রথমবার মা বাবা বইলা ডাকছো।
ছেলে সন্তানেরা চাইতে মেয়ে সন্তান আমার কাছে বেশি প্রিয় ছিল। আল্লাহ আমার সেই ইচ্ছা জানে বইলেই আমারে 4টা মেয়ে দিছে। কিন্তু এই 4 জনের মধ্যে আমার অন্তরা আসিল আমার বেশি আদরের। কেন জানো? কারণ আমার অন্তরা যে আমার প্রথমবার বাবা কইয়া ডাকছে। আমার অন্তরা বাবা কইয়া ডাকছে বইলেই তো আমি জীবনে প্রথমবার জানতে পারি বাবা হওয়ানের মধ্যে কত আনন্দ। সন্তানের মুখে বাবার ডাক শুনতে কত মধুর লাগে। আজ যখন আমার মাইয়া আমারে ছাইরা কারো কাছে চইলা গেল, তখন আমি পুরোপুরি বুঝতে পারি তোমার বাপ মা বাইয়ের কষ্ট। সালমা, তাগো উপরে আমার যে অভিমান আছিল আজ তা একেবারেই নেই। আজ আমিও বুঝতে পারি তোমার বাপ মায়ের বুকের ভেতরে কেমন ভাঙচুর হয়েছে তুমি আমার হাত ধইরা চলে আসার পর। এতদিন ধইরা কোনো দিন তোমারে আমি কই নাই তোমার বাপ মার লগে যোগাযোগ করতে। তারা জানেও না তাদের মাইয়া আদৌ বাইচা আছে কিনা। তবে আজ তোমার কাছে অনুরোধ, তাগর লগে তুমি যোগাযোগ করো। সন্তান এভাবে চলে গেলে যে কত কষ্ট হয় তা যদি আগে জানতাম সালমা, তবে মাটি কামড়াইয়া তোমারে হারানোর কষ্ট সহ্য করতাম। তাও তোমার বাপ মায়ের বুক থেকে তোমারে নিয়া পালাইয়া আসতাম না। আমি জানি অভাব অনটনে মাথা গরম হইলে মাঝে মধ্যে তোমার গায়ে হাত তুলি। এতদিন আমার অন্তরা আসিল তোমারে রক্ষা করত। আজ থেকে তোমারে রক্ষা করণের কেউ নাই। আমি কথা দিলাম সালমা, আমি আর কোনো দিন তোমার গায়ে হাত তুলুম না। আজ মনে হইছে আমি যেমন কইরা মায়ার গায়ে যখন হাত তুলছি শুধুমাত্র সে আমার স্ত্রী এই অধিকারে। আমার মাইয়া যখন আজ অন্য কারো স্ত্রী হইব তার স্বামীও সেই অধিকার হইব। সালমা, সেও কি অধিকারের জোরে আমার আদরের মায়ের গায়ে হাত তুলব? আমার 4টা মাইয়া তো তোমার মতো ফর্সা হইছে। তোমারে মারলে যেমন তোমার গায়ে দাগ পইরা যায়, আমার মাইয়ার গায়েও তো এরকম দাগ পইরা যাইব। সালমা, আমার একটুখানি মাইয়া কেমনে সহ্য করব সেই সাথে যন্ত্রণা? আমি আগে কেন বুঝি নাই সালমা? আল্লাহ যদি আমার পাপের শাস্তি আমার মায়া করে দিয়া দেখায়, এটা আমি কেমনে সহ্য করব? সিরাজ হায়দার হাওমাও করে স্ত্রীকে জড়িয়ে কাঁদতে লাগলো। নীরবে কাঁদছে সালমাও। সালমা নিজেও মা হবার পর প্রথমবার অনুভব করতে পারল বাবা মায়ের মূল্য। আজ অনুভব করতে পারল বাবা মাকে এভাবে ছেড়ে চলে আসা বাবা মায়ের বুকের ভেতর কেমন রক্তক্ষরণ হয়। সেই রক্তক্ষরণ শরীরের না, বরং ভেতর থেকে একটা মানুষের মনকে ভেঙে চুরে চুরমার করে দেয়। আজ বুঝতে পারল সেদিন মা বাবাকে ছেড়ে চলে আসার পর বাবা মায়ের কাছে কেমন অসহায়ের মতো লেগেছে। চলবে। গল্পটা যদি সকলের ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।